দেখো মা, ওই রাক্ষসের ট্রাকটা যে কর্তা বাবার জীবনটা নিয়ে গেল, তার ভালো হবে না, কখনো ভালো হবে না। এই আমি বলছি, ওই যে ট্রাক ড্রাইভারটা যে গাড়িটা চালাচ্ছিল, সে নিশ্চয়ই শাস্তি পাবে। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। কি হবে বলতো শাস্তি দিয়ে? সেই শাস্তি পেলে কি আমি আমার মানুষটাকে ফিরে পাবো? পাবো না। ওই খুনি কি আমার জীবনে শূন্যস্থান পূরণ করে দিতে পারবে? পারবে না। আমার দরকার নেই। ওই খুনি ধরে কি হবে? আর পাকচারি তো আমাদের শহরে, গ্রামে সর্বত্র মানুষ মানুষকে চাপা দিয়ে চলে যাচ্ছে, বেপাত্তা হয়ে যাচ্ছে। কটা খুনি ধরা পড়ে রে? তুই পারবি খুনিকে ধরতে? পারবি? সে আমরা কি করে জানবো? সেটা তো পুলিশের কাজ। পুলিশের তো উচিত ওই লোকটাকে ধরে জেলে পুরে দেওয়া। আমি তো ইচ্ছে করে অনিচ্ছে করে, আমি জানি না, আমি জানতেও চাই না। ওসব কথা বলিস না, ওসব কথা বলিস না। ওসব কথা শুনলেও কেমন যেন করছে ভিতরটা। আরে বলছিলাম যে নিচ থেকে শ্যামা নিখিলে গলা পেলাম মনে হলো। ওরা ফিরেছে না? আরে ওই ছেলেটা ফিরেছে। ওই ছেলেটি যে তোর কর্তা বাবাকে হাসপাতালে দিয়ে গিয়েছিল, ফিরেছে না? শোন না, ও তো শ্মশান যাত্রী ছিল। ওকে যেন খালি মুখে পাঠিয়ে দিস রে। কিছু কিছু খাইয়ে ওকে পাঠাস। হ্যাঁ, বলিস না। ওই দেখো মা, কি বলতে এসেছিলাম। আসলে মা, ওই ছেলেটা আসলে চলে গেছে তো। হ্যাঁ, একটা দিক যদি না দেখি, না খেয়ে চলে গেল তো ছেলেটা। কি আসলে কি? মা, হ্যাঁ, আরে শ্যামা, তোর শরীর খারাপ হয়েছিল? তুই নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলি? আরে এখন ঠিক আছিস তো? দেখিস বাবু, শরীর টরীর ঠিক রাখিস। তোরা সবাই মিলে এরকম করে আমাকে ভয় দেখাস নেই। আমার আর কি আছে বল? তোরা ভালো থাকলেই আমি ভালো থাকি। ও হ্যাঁ, বলছি যে তোরা নিচে কথা বলছিলি না? কি কথা বলছিলি রে? কিছু হয়েছে নাকি? মা, বাবা চলে যাওয়ার আগে তোমাদের নাতিকে ফিরিয়ে দিয়ে গেছে মা। আমার টুটু কাকা আর আমার দাদু ভাইরা ফিরলো বুঝি এতদিনে? না, তোমাদের হারিয়ে যাওয়া নাতি, আমার আমার ছেলে ফিরে এসেছে মা। ওই দেখো, আবার তুই ওই সমস্ত কথা বলছিস। না, তোকে না সবাই মিলে বারণ করছি, তুই ও করিস নেই। ওইভাবে ছেলে ফেরে নাকি? হ্যাঁ মা, মা ওই ছেলেটা যে বাবাকে শেষ পর্যন্ত বাঁচানোর চেষ্টা করেছিল, ও আমার ছেলে মা। হ্যাঁ, কি বলছিস? কি সত্যি? হ্যাঁ মা, আসলে ও জানতো না যে আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি। যার হাতে ওরকম ট্যাটু করা আছে তাকে আমরা খুঁজছি। ও জানতো না। ওই যে আমি ওকে দুধের বাটিটা যখনই দিতে গেলাম। বাবা, তুমি খেয়ে নাও, খাও, তুমি শান্তি করে খাও। তারপরে তো জানলাম যে ও উত্তরপ্রদেশে ছিল মা। উত্তরপ্রদেশের স্টেশনে আমাদেরকে ভিক্ষে করাতো, তারপর তো কলকাতায় পালিয়ে এসে উঠি এখানে। আচ্ছা, এইসব আপনারা কেন জানতে চাইছেন বলুন তো? তারপরে কোথায় ছিলে? 10 বছর বয়সে পালিয়েছি, অত ভালো করে কিছু মনে নেই। তারপরে ওই একটা চুরির কেসের জন্য জেল ফেল খেটে মানে ওই হোম থেকে ফিরলাম। আর কিছু বছর হলো এই পণ্ডিতিয়া বস্তিতে আছি। এই সমস্ত কথা শুনে দেখে তোর শরীর খারাপ হয়ে গেছিল তো, তাই জন্য তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। তো ওষুধ তো আমাকে সব কথা কিছু বললো না। আসলে তখন ওর সাথে সেভাবে কথা হয়নি তো, তাই তোমাকে জানাতে পারিনি। মা জানো মা, কৃষ্ণার চাচির ছবি দেখালাম, ওনাকে চিনতে পেরেছে, এমনকি দিদির নামও বলেছে। দিদির নাম লক্ষ্মী সেটা পর্যন্ত বলেছে। তুমি ভালো করে দেখে বলো তো, এই ছবিটাতে যে ভদ্রমহিলা আছে তাকে তুমি চেনো কিনা?
তো লক্ষ্মী চাচি। মা চলো না, মা একবার আমার সঙ্গে নিচে ওকে দেখবে। ও মা চলো না। দেখেছিস ভগবানের কি লীলা, একজনকে কেড়ে নেন আরেকজনকে পাঠিয়ে দেন। দেখবো তো, একবার চোখে দেখা তো দেখবো আমার ছোট দাদু ভাইজি। চল 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 চল। হ্যাঁ মা চলো, এসো। অমন করে কি দেখছো দাদু ভাই? এই যে পোশাকটা পরেছো কি সুন্দর লাগছে বলো তো তোমাকে। মাথায় একটা ফিটটি বেঁধে থাকো আর গলায় হার পরে থাকো, ওসব কি তোমাকে মানায় বলো তো? কেন, গলার হার আর কপালের ফেটটি কি দোষ করেছে? না দাদু ভাই, আমি দোষের কথা বলিনি। এই যে পোশাকটা পরেছো কত ভদ্র সভ্য লাগছে। আর তাছাড়া তুমি তো চৌধুরী বাড়ির ছেলে, সবকিছু তো মানানসই হতে হবে নাকি? এরপর আবার কদিন পর লেখাপড়া শুরু হবে, কলেজ যাবে, ইউনিভার্সিটি যাবে। হ্যাঁ, এই বয়সে আমার আর পড়াশোনা হবে না, আর এই বোকা নাবার জামা পরে না আমাকে মোটেই ভালো লাগছে না। না দাদু ভাই, খুব সুন্দর মানিয়েছে। তুমি হয়তো এসব পোশাক পরো না বলে একটু অস্বস্তি হচ্ছে, এই আর কি। কই কই ওই ছেলেটি, ওই ছেলেটি আমার ছোট দাদু ভাই, আমাদের ছোট দিদি ভাইয়ের যমজ ভাই। হ্যাঁ মা সত্যি, কৃষ্ণের লীলা ছাড়া এটা আর কিচ্ছু হতে পারে না। দেখো আমরা কত খোঁজাখুঁজি করলাম, কত ভুল মানুষ এসে আমাদেরকে ঠকানোর চেষ্টা করলো। আমার কি মনে হয় জানো তো মা, বাবা যাওয়ার আগে স্বয়ং ওকে এই বাড়িতে দিয়ে গেছে। এইটা তুই ঠিক বলেছিস শ্যামা, ওদের বাবাই ওকে পাঠিয়েছেন। হ্যাঁ, ওর মধ্যে দিয়ে নিজের অস্তিত্বকে পাঠিয়েছেন। উনি জানেন তো সুজাতা পারবে না থাকতে এই সুন্দর হৃদয় নিয়ে, তোদের বাবাই পাঠিয়েছেন। ঠিক, আরে অবিকল আমাদের নিখিলের মতন, তাই না? অবিকল আমাদের নিখিলের মতন। আরে শ্যামা, একদম ঠিক বলেছ। এ তো তোমাদেরই বংশধর, এ নিয়ে তো আর কোনো সন্দেহ নেই। জামাই দাদা চলে গিয়ে ওকে আমাদের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ গো দাদু ভাই, অচেনা লাগছে না আমাদের? তা তো লাগবেই। আমাদের যে দেখোনি কোনোদিন, একা একা বড় হয়েছ, একা একা জীবন কাটিয়েছ। বাবা, আমরা তোমার অচেনা নই, আমরাই তোমার সবচেয়ে আপন। হ্যাঁ গো, আমরাই তোমার সবচেয়ে আপন কাছে। দেখো না দিদি, ও তো পাঞ্জাবি পরতেই চাইছিল না, বলছে যে আমাকে নাকি এসব মানাবে না। অথচ দেখো কি সুন্দর নিখিলের ছোটবেলার মতো লাগছে না একদম? কি ওমন হা করে কি দেখছো? আমি কে? আমি তোমার ঠাম্মি। হ্যাঁ গো, আমি তোমার ঠাম্মি। আরে আজকে মানুষটা নেই। আজকে যদি তোমার ঠাকুরদাদা থাকতো না, দেখতে কি যে আনন্দ পেত। তোমাকে কাছে পেয়ে বাড়ি ময় হই হই করে মাতিয়ে দিত। হ্যাঁ, বড় আমাদের লোক ছিল। তোমাকে পেয়ে না এত আনন্দ হতো যে সারা পাড়া নেমন্তন্ন করতে বেরিয়ে পড়তো, তোমাকে কাছে রেখে বসে খাবার খাওয়াতো। তা যা বলেছো দিদি। ওই মানুষটা যদি থাকতো, সব ফাঁকা, মানুষটা নেই। বলছি যে ওকে খাবার দাবার খাওয়ানো হয়েছে তো? হ্যাঁ, কি রে, খাবার দাবার খাইয়েছিস ওকে? হ্যাঁ দিদি, ওই দিতে গিয়ে তো জানা গেল সব। ও মা, তাই নাকি? তাহলে তো বেচারার এখন কিছু খাওয়াই হয়নি। ও লোক, খালি মুখে থাকবে ছেলেটা, কিছু খাওয়া হয় দেখেছো তো? তোমার জামাই দাদা নেই
বলে এসব হচ্ছে? না না, ও খেয়েছে, ওকে জোর করে খাওয়ানো হয়েছে। আচ্ছা, ও বরং একটু বিশ্রাম করুক দিদি, ওকে আর আটকিও না। ওর ঘরে রেডি আছে, একটু গিয়ে ঘুমুক। হ্যাঁ মেশমশাই একদম ঠিক বলেছেন। যাও বাবা, কি একটু বিশ্রাম নিয়ে নাও। আর ঠাম্মির সাথে আজ প্রথমবার দেখা হলো, পায়ে হাত দিয়ে আশীর্বাদ নাও। হা করে দাঁড়িয়ে কি দেখছো দাদু ভাই? যাও, ঠাম্মাকে প্রণাম করো। না 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 দাদু ভাই না, দেখছো তো আমার এই বেশ। আমাদের এখন অসৌচের বাড়ি, এই শোকের মধ্যে আর প্রণাম করে কাজ নেই। এইসব মিটুক, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করব, আদর করব, আমার কাছে আমার কোলে শুয়ে ঘুম পাড়াবো। আমার হারানিধি ফিরে এসেছে যে, তাই তো এই শোকের বাড়িতে আর প্রণাম করে কাজ নেই। তুমি বেঁচে থাকো বাবা, 100 বছর বেঁচে থাকো, আর যেন আমাদের কাউকে হারাতে না। তুমি বেঁচে থাকো। দাদু ভাই, এই শোকের দিনে তোমার উপস্থিতি আমাদের বাড়িতে নতুন প্রাণ আনবে গো। মা চলো আমরা এখন যাই, ও একটু বিশ্রাম নিয়ে নিক। আমার না যেতে ইচ্ছে করছে না ওকে ছেড়ে। ও বিশ্রাম নিক। তুমি বিশ্রাম নাও, আমি আসছি। হরে কৃষ্ণ। জগৎ সংসারে শুধু তারই লীলা। ভালো অভিনয় করলে কিন্তু ভাই। কেউ ধরতেই পারলো না যে তুমি একটা বস্তির ছেলে, তুমি একটা ফ্রড, তুমি আসলে এই বাড়ির ছেলেই না। কেউ বুঝতেই পারলো না। খুব ভালো অ্যাক্টিং করেছো, ভেরি গুড ভেরি গুড। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, দেওয়ালেরও কান আছে। হ্যাঁ, কোনো বেফাস কথা বলবে না। যেমন অ্যাক্টিং করছো তেমনই চালিয়ে যাবে। কেউ যেন বুঝতে না পারে যে এই সব কিছু আমার চাল, আমার প্ল্যান। কেউ যেন বুঝতে না পারে। তোমাকে টাকা দিচ্ছি, তার বদলে তুমি কাজ করছো, এটা মনে রেখো। ফ্রিতে কিন্তু কাজ করছো না, কেমন? ও তার মানে আপনি সেই লোক? তো ওদের আসল সন্তান কোথায়? ধুর, ছেলে আবার কিসের? ওদের তো একটাই মেয়ে, ওসব তো আমার সাজানো। কোনো ছেলেই ছিল না ওদের। ওই চাচি, বেনারসের চাচি, পয়সার অভাবে খেতে পাচ্ছিল না, দিলাম কিছু টাকা পাঠিয়ে, ব্যাস মিথ্যে কথাটা বলে দিল। কোনো ছেলে টেলে ছিল না, সব আমার প্ল্যান। তার মানে বুড়ি চাচি এখনো বেঁচে আছে? চাচি আছে, ঠিকঠাক জায়গায় আছে, গায়েব করে দিয়েছি, কেউ আর খুঁজে পাবে না। এই যাই হোক, তুমি এইসব কথা ভেবো না, তুমি তোমার কাজটা নিয়ে ভাবো, কেমন? তোমাকে যে কাজটা দিয়েছি সেটা ভালোভাবে করতে হবে তো। তুমি শুধু কাজটার কথা ভাবো, আর কোনো কথা ভাববে না, ঠিক আছে? কিন্তু সেসব নয় হলো। একটা জিনিস ক্লিয়ার করুন তো, আপনি তো আমাকে ওই অ্যাক্সিডেন্টের কাজটা দিয়েছিলেন, তাহলে বসন্ত চৌধুরীকে অন্য গাড়ি এসে মেরে দিয়ে গেল কেন? সেটা তো একটা ব্যাকআপ প্ল্যান রেডি করে রেখেছিলাম, যদি তুমি না পারো তাহলে। আসলে কাজটা আমারই। বাহ রে বাহ, এই নাকি আপনার আবার আমাকে নিজের লোকের ব্যাপারে জ্ঞান দিচ্ছিলেন? নিজের বাবাকে মারতে আপনার একবারও বাঁধলো না? এই একদম পাকাবো না, হ্যাঁ? আমি কি পারি কি পারি না সে সম্পর্কে তোমার কোনো আন্দাজই নেই, বুঝলে? এর পিছনে অনেক বড় গল্প আছে, অনেক বড়। সারা জীবন আমি অবহেলিত হয়েছি। হ্যাঁ,
দেখছো এই বাড়ি এই সম্পত্তি সবকিছু থেকে আমি অবহেলিত হয়েছি। এই দেখো দাদা, নিখিল, এরা কত কাজ করে, কোম্পানির জন্য কত কাজ করে বলো, কত এফিশিয়েন্ট, আমার থেকে বেশি অন্তত। আমি পারি না, হয়তো আমি অঙ্ক টঙ্ক ভালো বুঝি না, মাথায় সাপোর্ট করে না হয়তো, কিন্তু তাতে কি তোমার মনে হয় কেউ আমাকে সম্মান করে না, ভালোবাসে না? এটা কি মনে হয়? শ্যামার ভাইয়ের অপারেশনের জন্য বাড়িতে তো এত ক্যাশ নেই, তাই ব্যাংক থেকে তুলে মেজদাটা হসপিটালে ডিপোজিট করে দেবে। অশোক? হ্যাঁ, কেন? না, তুই তোর মেজদাকে তো চিনিস, ও পারবে এসব করতে? মানে সময়ে টাকাটা জমা না দিলে অপারেশন আটকে যাবে, প্রেস্টিজের ব্যাপার হবে কিন্তু। বাবা একবার তো ভরসা করে দেখো আমার উপর, আমি পারবো। পারলেই ভালো, কিন্তু তুই যা ভোলাভালা, দেখ এটা কিন্তু খুব জরুরি একটা কাজ। জানি বাবা জরুরি কাজ, কিন্তু তুমি যদি কখনোই আমার উপর ভরসা না করো, মানে আমি তো কাজই শিখবো না, তাই না? দিশাও সবসময় প্যাক প্যাক করে যাচ্ছে, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কোনো কাজ পারি না। দেখ অশোক, সত্যি তো তোর এসবের মধ্যে জড়াতে ভালো লাগে না। অন্যের কথায় বদলানোর চেষ্টা করে কোনো লাভ আছে? কি বলো তো শ্যামা, এটা একটা অনেক বড় যুদ্ধ চলছে, অনেক বড় যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধের একদিকে তুমি আর নিখিল, অন্যদিকে আমি আর দিশা। এই পুরো সম্পত্তি, আমাদের বিজনেস, সবকিছু সবকিছু আমাদের চাই। তুই আমার ভাই, তুই এরকম হতে পারিস না কোনোদিনও। সত্যি কি করে পারছি বলতো? আমি তো এরকম ছিলাম না, তোরা আমাকে এরকম বানিয়ে দিয়েছিস। তুই, নিখিল, বসন্ত চৌধুরী সবাই মিলে আমাকে এরকম বানিয়ে দিয়েছিস। সব কথায় নিখিল অরুণ, নিখিল অরুণ, ব্যবসা বাড়ি সব জায়গায় নিখিল অরুণ। আমি কোথায়? আমি তো লুজার, আমার দ্বারা কিচ্ছু হবে না, তোরা সবসময় সেটা প্রমাণ করে দিয়েছিস।